রেডিও মিলনের আজকের নিবেদন মতি নন্দীর উপন্যাস শিবা, প্রথম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। মতি নন্দীর লেখা শিবা এবং শিবার ফিরে আসা এই দুটি উপন্যাস মিলিয়ে দেখানো হয়েছে চায়ের দোকানে কাজ করা একটি 17 বছরের তরুণের জীবনের ওঠা পড়ার কাহিনী। কখনো তার ভালো পথে যাওয়া, কখনো মন্দ পথে গিয়ে আবার ফিরে এসে জীবনে ঘুরে দাঁড়ানোর গল্পই হল শিবার গল্প। আপাতত আগামী 4টি এপিসোড জুড়ে শিবা এবং শিবার ফিরে আসা আমরা পরিবেশন করতে চলেছি। আজ আপনি শুনবেন শিবা, প্রথম পর্ব। কলকাতার উত্তর শহরতলিতে বিটি রোড বা দমদম রোড বাদ দিলে আর যে কটি চওড়া রাস্তা আছে, যেমন বরানগরের গোপাললাল ঠাকুর রোড বা কাশী দত্ত রোড, সেটির কালীচরণ ঘোষ রোড, এদের থেকে মাত্র কয়েক গজ দূরে এই দেবদাস পাঠক রোড। বিটি রোড থেকে বেরিয়ে ক্রমশ সরু হতে হতে পূব দিকে চলে গেছে। এই রাস্তাতেই আর একটু ভেতরের দিকে বটকেষ্টর চায়ের দোকানে কাজ করে শিবা। শিবা এই চায়ের দোকানেই রাত্রে ঘুমোয়, 2টো টেবিল জোড়া দিয়ে। ভোরে উনুন ধরায় এবং রাত 11টায় দোকান বন্ধের আগে পর্যন্ত সারাদিন শচীন কাকুর তৈরি করে দেওয়া গরম গরম চা টেবিলে টেবিলে খদ্দেরদের কাছে পৌঁছে দেয়। তার সাথেই টোস্ট, অমলেট, বিস্কিট এবং বিকেল থেকে আলুর দম সরবরাহ তার কাজের সঙ্গে যুক্ত হয়। শিবার আরও একটা কাজ আছে, দেবদাস পাঠক রোডের দোকানে দোকানে চা দিয়ে আসা, প্রধানত গ্রেট বেঙ্গল অটো রিপেয়ারিং গ্যারাজ এবং ভবানী স্যারের কোচিং ক্লাসে। চায়ের দোকান থেকে দুটোই প্রায় 40 গজ দূরে, ঠিক একে অপরের বিপরীতে। শিবার পুরো নাম শিবাজি আদিত্য, কিন্তু জিজ্ঞাসা করলে বলে শিবা আইচ। যতীন্দ্র কিশোর হাই স্কুলে 2 বছর আগে ক্লাস 7-এর সি সেকশনের খাতায় প্রথম 4 মাস পর্যন্ত ওর এই নামই লেখা ছিল। নাম কাটা গেছে মাইনে দিতে না পারায়। শচীন ওরই পাড়ার লোক, বাবার বন্ধু ছিল। এই চায়ের দোকানের কাজটা শচীনই করিয়ে দিয়েছে। বেতন 20 টাকা, তার সাথে দুবেলা ভাত। রাত্রে সে মা দাদার কাছে বাড়ি ফিরে যেত। মাস 6 হলো আর যাচ্ছে না। এখন কেবল যায় মাইনে পেলে দাদার হাতে টাকাটা তুলে দিতে। দাদা নিতু অর্থাৎ নেতাজি ওর হাতে তখন 2টো টাকা তুলে দিয়ে শুধু বলে, দরকার হলে খরচ করিস। শিবা আর নেতাজির বাবা 42-এ জেল খেটেছিলেন। ছেলেদের নামকরণ এখনও তার জ্বলন্ত দেশানুরাগের সাক্ষ্য দিচ্ছে। তিনি যখন কপর্দকহীন অবস্থায় যক্ষ্মায় মারা গেলেন, সংসারে তখন তার স্ত্রী ও 4 শিশুপুত্র। কাজ করার সময় শিবাকে চোখ এবং কান দুটোই সজাগ রাখতে হয়। সামনের দর্জির দোকান এবং ডাক্তারখানা থেকে প্রায়ই হাঁক আসে চায়ের বরাদ্দ নিয়ে। বুক সমান উঁচু টেবিলে মৌরির বাটি আর একটা খাতা নিয়ে বসে থাকে বটকেষ্ট। কোথায় কটা চা যাচ্ছে দেখে আর খাতায় টোকে। চা দিয়ে আসতে দেরি হলে খদ্দেরেরও আগে বটকেষ্টই ব্যস্ত হয়ে ওঠে। ও শিবা, আধ ঘন্টা আগে যে 2টো চা পাঠাতে বলেছে ডাক্তারবাবু। বটকেষ্টর কাছে আধ ঘন্টা হলো 3 মিনিট। শিবাকে নজর রাখতে হয় ভবানী স্যারের কোচিংয়ের দরজার দিকে। আধ ঘন্টা অন্তর উনি ঘর থেকে বেরিয়ে দরজায় দাঁড়িয়ে আম্পায়ারের মতন শুধু ডান হাতটা তোলেন। সংকেতটা পেতেই শিবা তাড়াতাড়ি গিয়ে চা দিয়ে আসে। কোচিংয়ের পিছনের ঘরে থাকেন স্যারের স্ত্রী সুপ্রভা। সারাদিন স্বামীর জন্যে তার বরাদ্দ মোটে 3 কাপ চা, কিন্তু দিনে ও রাতে 12-10 হাত তুলে ভবানী স্যার নীরবে স্ত্রীকে ফাঁকি দিয়ে চলেছেন। বছর 50-এর ভবানী স্যার শান্ত, নির্বিরোধী, গম্ভীর মানুষ। চেহারা শীর্ণ, ছোটোখাটো, মাথায় টাক, চোখে পুরু চশমার লেন্স। খদ্দর ছাড়া পড়েন না। হাঁটেন একেবারে মিলিটারির মতো থুতনি তুলে, শটান দেহে। সকাল সন্ধেই 7-8টি ছেলে এবং একটি মেয়ে পড়তে আসে। দেওয়ালে ঝোলানো থাকে একখানা বোর্ড, অঙ্ক কষে বুঝিয়ে দেওয়ার জন্যে। ঠিক তার উপরেই বিবেকানন্দের ছবি। ছাত্ররা বসে মেঝের শতরঞ্জিতে। 25 বছর তিনি যতীন্দ্র কিশোর হাই স্কুলে 9 ও 10-এর অঙ্কের শিক্ষক। শিবা ওর কাছে কখনো স্কুলে পড়েনি। উনিও জানেন না শিবা তার স্কুলেরই ছাত্র ছিল। স্কুলে এখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে। গতদিন অঙ্ক পরীক্ষায় একটা গোলমাল হয়েছে। দোকানে চা খেতে আসা 2টি ছেলের কথা শিবা ভাষা ভাষা শুনেছে। একতলায় পরীক্ষা ঘরের জানলা দিয়ে সাদা খাতা পাচার হয়ে বেরিয়ে যায়।
খাতাটা উত্তরে ভরা হয়ে যখন জানলা দিয়ে ঢুকছিল, তখনই স্কুলের একজন শিক্ষক যিনি গার্ডে ছিলেন সেটা ধরে ফেলেন। কিছুতেই তিনি ছেলেটাকে ছাড়তে রাজি হননি। তারপর কয়েকটা ছেলে স্কুলে ঢুকে হেডমাস্টারকে শাসায়, বোমা মেরে স্কুল বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়। সাথে এও বলে সেই শিক্ষকটি আর কখনো কাজে বাগড়া দিলে তার নাকি হাতি ভেঙে দেবে। সন্ধেবেলা যথারীতি সংকেত পেয়ে শিবা চা দিতে গেল। ভবানী স্যার ঘর থেকে বেরিয়ে এসে গ্লাসটা হাতে নিয়ে বললেন, একটু মুশকিল হয়ে গেছে যে শিবা। কিসের মুশকিল স্যার? হাত ভেঙে দেবে বলেছে বলে? না না, ওটা কোনো ব্যাপার নয়। ভয়ের কাছে আমি মাথা নুয়ে হামাগুড়ি দেওয়ার কথা কোনোদিনই চিন্তায় আনিনি। আসলে ভেতর থেকে বোধহয় কিছু একটা আঁচ পেয়েছে, কেউ বোধহয় বলে দিয়েছে। কিন্তু আমি তো স্যার সাবধানেই দিই। না না, তোমায় আমি কিছু বলছি না, তবে সবার আগে পারিবারিক সম্প্রীতিটা তো বজায় রাখা উচিত। আমার মনে হয় এই নিয়ে হয়তো জিজ্ঞাসা করবে, তখন কি বলবো বলো তো? বলবেন শরীরটা ম্যাজম্যাজ করছিল, তাই 2-4 কাপ খেয়েছি। না না না, শরীর খারাপের অজুহাত একদম নয়। শরীর খারাপ হওয়াটাই লজ্জার ব্যাপার। শিক্ষিত মানুষের শরীর কেন খারাপ হবে? যারা লেখাপড়া শিখেছে তাদের অবশ্যই জানা উচিত শরীর কিভাবে ফাংশন করে। শরীরই তো একমাত্র মানুষের নিজস্ব সবথেকে দুর্লভ সম্পদ, তাই না? শরীরকে ভালো করে জানলে সেটা খারাপ হবে কেন? তোমার যে এত ভালো স্বাস্থ্য, তুমি যত্ন নাও বলেই তো, নাকি? আমি আর কি যত্ন করব স্যার? দিনে একবেলা ভাত ডাল আর রাতে রুটি ঘ্যাঁট, তাও পেট ভরে পাই না। ও আচ্ছা, কিন্তু আমি এদিকটা কি করে সামলাবো বলো তো? কি বলবো? বলবেন বাজিতে জিতেছেন, তাই বটকেষ্ট চা খাওয়ালো। বটকৃষ্ণ কি সেরকম লোক? না হলেই বা, দোকানের খদ্দেররা কত রকম ব্যাপারেই তো বাজি ধরে। এই তো কালকের কথা, 1 ঘন্টার মধ্যে কোনো রিক্সার টায়ার পাংচার হবে কিনা সেই নিয়ে 2 কাপ চায়ের বাজি ধরা হলো। কিন্তু আমি কি নিয়ে বাজি ধরবো? বলবেন কদিন আগে 10 কাপ বাজি ধরা হয়েছিল, কত রাউন্ডে ক্লে নক আউট করবে লিস্টনকে। কেউ 4 বলল, কেউ 7 বলল, কেউ 13 বলল, কিন্তু সবাইকে বোকা বানিয়ে ক্লে প্রথম রাউন্ডেই নক আউট করলো। আপনি প্রথম রাউন্ড বলেছিলেন, তাই বাজি জিতেছেন। ক্লে? সে আবার কে? ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন। কিসের? বক্সিংয়ে। ও, তা নক আউটটা কি জিনিস? নক আউট মানে ঘুষি মেরে শুইয়ে দেওয়া। বিশ্রী ব্যাপার। ঘুষোঘুষি আমি একদমই পছন্দ করি না। এর উপর বাজি ধরা কি উচিত হবে? এই, এদিকে হাঁ করে কি দেখছিস রে রতন? অঙ্কটা কর। দেখছিস শিবা, একটু উঠে এসেছে কি ছেলেগুলো আবার ফাঁকি দিচ্ছে? যাকগে, ও নিয়ে পরে কথা হবে। একটা কথা বলবো স্যার, মানে যদি আপনি হাত ভেঙে দেওয়ার কথা শুনে ভয় না পান, তাহলে এটাতে ভয় পাচ্ছেন কেন? ওটাতে আমি ন্যায়ের পক্ষে, তাই। আর এটাতে আমি কারচুপি করছি, মিথ্যার পথ নিয়েছি, তাই। ন্যায় অন্যায় মানুষ মাত্রই করে, না হলে তো দেবতা হয়ে যেত। তবে দুটোর মধ্যে ডিগ্রির তফাৎ রাখতে হয়। আমি চাই ন্যায়ের ডিগ্রি মানে মাত্রাটা বেশি রাখতে, এই আর কি। গ্লাসটা নিয়ে দোকানে আসতেই খিঁচিয়ে উঠল বটকেষ্ট। এতক্ষণ কি তুইও মাস্টারের কাছে অঙ্ক পড়ছিলি নাকি? খদ্দের এসে কি বসে থাকবে তোর জন্যে? 3 কাপ চা চেয়ে গেছে গ্যারেজে। বাইরে গেলে তো আর ফেরার নাম করো না। নিজের হাতে চা দেবো বলে কি লোক রেখেছে? বটকেষ্ট গজগজ করে যাচ্ছে। শিবার চোখ তখন টেবিলে বসা দুটো লোকের দিকে। বিটি রোডের ওপরে 2 বাস স্টপ দূরে মিলনপল্লীতে থাকে ওরা। শিবা ওদের একজনকেই শুধু জানে, সাধন। সবাই ডাকে সাধু বলে। দলবল নিয়ে ছিনতাই করাটা ওর পেশা। বোমা, ছোড়া, পাইপ গান, জামা প্যান্ট খোলা আর পরার মতো স্বচ্ছন্দে ব্যবহার করে। কন্ট্রাক্ট নিয়ে দাঙ্গা বাঁধায়, ভাড়াটে তোলে, পরীক্ষায় টোকার ব্যবস্থা করে দেয়। ভীষণ নির্মম নিষ্ঠুর ওর আচরণ। ওকে দেখলেই গৃহস্থরা সিঁটিয়ে তফাতে সরে যায়। সাধু রেস্তোরাঁয় খাবে, লন্ড্রিতে কাপড় কাচাবে, রিকশায় চড়বে, দোকান থেকে সিগারেট নেবে, সব বিনে পয়সায়। একবার প্রতিবাদ করেছিল রিকশাওয়ালা রাধেশ্যাম। তারপর রাস্তার উপরেই বহু লোকের সামনে সাধুর দলের ছেলেরা রিকশার একটা চাকা খুলে নিয়ে যায়। কেউই বাধা দিতে আসার সাহস করেনি, না দেখার ভান করে এদিক ওদিক চলে যায়। কেউ কেউ আবার রাধেশ্যামের বোকামির জন্যেও ক্ষুব্ধ হয়।
15 টাকা জরিমানা দিয়ে রাধেশ্যাম চাকাটি ফেরত পায়। সেজন্য 7 দিন সে পথে দাঁড়িয়ে ভিক্ষে করেছে, আর সেই কটা দিন তার আতপেটা সংসারটিকে সিকিপেটা হয়ে থাকতে হয়েছে। সাধুর কালী পুজোয় প্রত্যেক গৃহস্থ, দোকানি, ফেরিওয়ালা, ব্যবসায়ীর জন্য চাঁদা ধরা আছে। বিনা প্রতিবাদে তারা চাঁদা দিয়ে দেয়। 100 টাকা লিখে বিলটা ওরা সামনে ছুড়ে দিতেই মিষ্টির দোকানের তারাদাস বিনীত আপত্তি করেছিল। পরে তাকে 150 টাকা খরচ করে ভাঙা শোকেসের কাঁচ বদলাতে হয়। রাস্তার বাজারে ডিম নিয়ে বসে বৃদ্ধ গায়েবুল্লাহ। তার বরাদ্দ 2 টাকা চাঁদা সে দিতে পারেনি। সাধুর ছেলেরা গুটি 10 ডিম ঝুড়ি থেকে তুলে নেয়। হাত জোর করে গায়েবুল্লাহ উঠে দাঁড়াতেই সাধুর হাতের মোটা বেতের ব্যাটনটি খট করে বৃদ্ধের মুখের ওপর পড়ে। মুখ চেপে গায়েবুল্লাহ যখন বসে পড়েছে, সাধু ধীর কণ্ঠে তার ছেলেদের একজনকে নির্দেশ দেয়, রোজ এর থেকে 2টো করে ডিম নিবি, 1 বছর। সেদিনের পর থেকেই ডান চোখে ঝাপসা দেখছে গায়েবুল্লাহ। সম্ভবত কানা হয়ে যাবে। শুধু শিবা কেন, এই অঞ্চলের অধিকাংশ মানুষই এইসব কাহিনী শুনেছে। আর সেই ভয়ঙ্কর সাধুই এখন দোকানে বসে চা খাচ্ছে। টেবিলের ওপর রাখা তার নিত্য সাথী ব্যাটনটা। সাধুর চেহারা পেটেখাটো হলেও বলিষ্ঠ। সবাই বলে ওর ডান পাটা নাকি জন্ম থেকেই খানিক ছোট। কলেজে একসময় ছাত্রনেতা ছিল, তখন বডি বিল্ডার হওয়ার জন্য নাকি প্রচুর খেটে মাসলস বানিয়েছিল। আজও তার দেহের গঠন সেরকমই আছে। লোকটার গায়ের রং বাদামি, মাথার চুল ঝাঁকড়া, সেকেলে ডাকাতদের মতো বাবরি করা। কিন্তু সব থেকে বেমানান ওর মুখটা। চেহারাটা আসল গ্রিক দেবতার মতো কঠিন হলেও চাহনি নিষ্পাপ শিশুর মতো সরল। সবাই বলে সাধু নাকি কখনো হাসে না। দোকানের নিয়মিত যে কজন খদ্দের এই সময় আড্ডা দেয় তারা চুপচাপ উঠে গেছে। বটকেষ্ট বেশি রকম ভয় পাওয়ার জন্যই বোধহয় অত্যাধিক স্বাভাবিক হওয়ার চেষ্টায় খাতা খুলে ঘাড় নিচু করে যোগ বিয়োগে ব্যস্ত। সামনের দোকানগুলো থেকে জোড়া জোড়া চোখ তাকিয়ে রয়েছে। সাধু এই পাড়ায় আগে কখনো আসেনি, তাই আতঙ্কে ছমছম করছে দেবদাস পাঠক রোড। শিবার বুকের ভেতরটাও গুড়গুড় করে উঠল, যেন কেউ সজোরে ট্রাম পেটাচ্ছে। বটকেষ্ট যখন ঝাঁঝ দিয়ে শিবাকে ধমকাচ্ছিল, সাধু তখন ঘাড় ফিরিয়ে ওর দিকে তাকায়। শিবা চোখ সরিয়ে শচীনের কাছে গিয়ে ফিসফিস করে বলে, গ্যারেজে চাটা দাও, চট করে দিয়ে আসি। এই শুনে যা। সাধু ডাকছে শিবাকে। শিবা ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকে শুধু। শুনতে পাচ্ছিস না নাকি? কোমরে চওড়া বেল্ট, লম্বা শীর্ণকায় সাধুর সঙ্গীটি বিরক্ত হয়ে কথাটা বলতেই শিবা তাড়াতাড়ি এগিয়ে আসে। মাস্টারটা কোথায় থাকে? এই তো একটুখানি গিয়ে ডাইনে তেঁতুল গাছ, লালবাড়ি, রাস্তার ওপরেই ঘর, দেখলেই বুঝতে পারবেন। এখন ঘরে কে আছে? কেউ না, শুধু কতগুলো ছাত্রছাত্রী ছাড়া কেউ না। ওরে শিবা, গ্যারেজে অনেকক্ষণ আগে চা চেয়ে গেছে যে। 3টে গ্লাসকে 4টে আঙুলে টকা দিয়ে ধরে শিবা বেরিয়ে এলো। গ্রেট বেঙ্গল অটো রিপেয়ারিং গ্যারাজের মেকানিক শ্রীকান্ত দাস ব্যাটারির খোলের উপর বসে একটা মোটরের পেছনের চাকায় ব্রেক শু লাগানোর তদারক করছে। গ্যারাজের মালিক দুর্লভ চক্রবর্তী আর একজন নীল গেঞ্জি পরা মাঝারি আকৃতির কুচকুচে কালো চিপচিপে মাঝবয়সী লোক তার পাশে দাঁড়িয়ে। চাকার পাশে দড়িতে ঝোলানো 100 পাওয়ারের জ্বলন্ত একটা বাল্ব। নিশ্চয়ই জরুরি কাজ, নয়তো গ্যারাজ সন্ধ্যার পর তো খোলা থাকে না। দুর্লভ একটি গ্লাস তার পাশের লোকটিকে দেওয়ার জন্য শিবাকে ইশারা করল। শ্রীকান্ত গ্লাস হাতে নিয়েই বিরক্তির স্বরে বলল, এতক্ষণ পরে ঠান্ডা চা, যা গরম করে নিয়ে আয়। শিবা দোকানে ফিরে এসে দেখল সাধু আর তার সঙ্গীটি নেই। হঠাৎ কি যেন মনে হতেই শিবা ভবানী স্যারের কোচিংয়ের দিকে তাকালো। ওরা কি তবে কোচিংয়ের ভেতরে ঢুকেছে? শিবা ভাবল একবার কাউকে জিজ্ঞাসা করবে, কিন্তু শচীন আর বটকেষ্টর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করতে ভরসা পেল না। চাটা আবার গরম করে গ্যারাজে পৌঁছে দেওয়ার সময় শিবার মনে হলো কোচিং থেকে একবার ঘুরে আসা যাক। কোচিংয়ের কাজটাই এসে দেখে ঘরের দরজাটা ভেজানো। শিবা ধীর পায়ে এগিয়ে এসে খোলা জানলাটার কাছে দাঁড়ালো। ভেতরে চোখ পড়তেই দেখল 5 জন ছাত্র দেওয়ালে পিঠ ঠেকিয়ে ঠিক যেন পুতুলের মতন দাঁড়িয়ে। কারোরই চোখের পাতা পড়ছে না। পাশেই দাঁড়িয়ে মেয়েটিও। তার শরীরটা কেমন যেন থরথর করে কাঁপছে। প্রত্যেকের চোখে কিসের যেন একটা আতঙ্ক। শিবার মনে হলো সে বুঝি শ্মশানের দিকে তাকিয়ে আছে।
যদি হাতটা ভেঙে দিই? কি কথা নেই কেন মুখে? হাতটা যদি মুচড়ে ভেঙে দিই তাহলে অঙ্ক কষবেন কি করে? বাঁ হাত দিয়ে। ওরে বাপ, দেবু শুনলি? বাঁধটাও তাহলে ভেঙেই দাও গুরু, কি আইসে এত করে। ভাঙা ভাঙের দরকার হবে না। শুনুন, পরীক্ষার কটা দিন আপনি স্কুলে যাবেন না, চুপটি করে এই ঘরে যত খুশি অঙ্ক কষান, কিন্তু স্কুলে যাবেন না। তার মানে অন্যায়ের কাছে আমাকে মাথা নোয়াতে হবে, অধর্ম আমাকে মেনে নিতে হবে? অত শত জানি না বাবু, মোট কথা যা বললুম তাই করবেন। বাড়ির বাইরে যাবেন না। পরীক্ষা হয়ে গেলে তখন না হয় চুটিয়ে মাস্টারি করবেন। কাল আপনি 3টে ছেলের ক্ষতি করতে গিয়েছিলেন, অবশ্য আমি ম্যানেজ করে নিয়েছি। আমি সত্যি দুঃখিত যে ওদের ক্ষতি করতে পারিনি। একটা কথা শুনে রাখো, হাতই ভাঙো আর পাই ভাঙো, অন্যায়কে প্রশ্রয় আমি দেব না। আমার হাতের থেকেও বড় ব্যাপার ওই ছেলেদের চরিত্র, তাদের ভবিষ্যৎ, সেটা আমাকে বাঁচাতেই হবে। এভাবে পরীক্ষায় পাশ করে গেলেও জীবনের পরীক্ষায় তো এরা বরাবরই ফেল করবে। ঘুণ ধরে ঝাঁঝরা হওয়া মানুষ কি পরিবারের কি সমাজের কোনো দায়িত্বই নিতে পারবে না, ভেঙে পড়বেই। এইসব আদর্শের কথা থাক। পাশ করলে চাকরি জুটবে, পরিবারকে খাইয়ে পরিয়ে বাঁচাতে পারবে, এটাই সব থেকে জরুরি। না না, পারবে না, পারবে না। মানুষ শুধু খাওয়া পড়াতেই বাঁচে না, তার আত্মা আছে। কথাবার্তা একটু বেশি হয়ে যাচ্ছে না? থাম, আমাকে আত্মা দেখাচ্ছে। আরে আমারও তো তাহলে আত্মা আছে। কি জবাব দিন, এই ছেলেগুলোরও আছে, দেখবেন। আচমকাই সাধু তার তালুর উল্টো পিঠ দিয়ে একটা ছাত্রের গালে চড় মারল। ছেলেটা অস্ফুটে আর্তনাদ করেই গাল চেপে ধরে ফেলিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর খোলা দরজা দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো। ওর আত্মা বললো পালাও, তাই পালিয়ে গেল। আর ওর আত্মা বললো কাঁদো, বুঝলেন? এই হচ্ছে আত্মা, শরীরের জন্যই আত্মা। এই এলাকার সব আত্মা সুখের জন্য, সুবিধার জন্য আমাকে তোয়াজ করে, ভয় পায়, পায়ে এসে পড়ে। তারপর দরজার দিকে আঙুল দেখিয়ে 4টি ছেলে ও মেয়েটিকে বলল, বাড়ি যাও। মেঝে থেকে বই খাতা তুলে নিয়ে ওরা কাঠের পুতুলের মতোই ঘর ছেড়ে রাস্তায় নেমে হন হন করে এগিয়ে গেল বিটি রোডের দিকে। আমার আত্মা বলছে রোজগার করে বাঁচতে হবে, আর আপনার আত্মা বলছে হাত দুটো আস্ত রাখতে হবে। দুটোই সম্ভব, ঠিক কিনা? হাত আমার দরকার নেই, এটা তুমি নিতে পারো, কিন্তু স্কুলে আমি যাবই। যাবেনই? হ্যাঁ। আশ্চর্য, উত্তরে এক ফোঁটা কোনো দ্বিধা নেই। ভবানী স্যার তার বাড়িয়ে ধরা হাতখানা আর একটু তুলে বিবেকানন্দের ছবিটার দিকে নিবদ্ধ করলেন। ওই মানুষটি একটা কথা বলেছেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। পরীক্ষার কটা দিন আমি স্কুলে যাব, অন্যায় হচ্ছে দেখলে বাধাও দেব। সাধু এগিয়ে গিয়ে ভবানী স্যারের ডান হাতটা মুঠোয় চেপে ধরল। শিবা দেখল সাধুর হাতটার যাবতীয় পেশি তপ করে লাফিয়েই পাথরের মতো স্থির হয়ে গেল। ভবানী স্যারের মুখের হাসিটা ক্রমশ মিলিয়ে যন্ত্রণার রেখা একবার ফুটে উঠে স্বাভাবিক হয়ে গেল। সাধু স্থির দৃষ্টিতে স্যারের মুখের দিকে তাকিয়ে, শরীরের সব রক্ত মুখে জমা হয়ে টকটকে লাল দেখাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোয়াল এবং সারা বাহুর পেশিগুলো কঠিন থেকে আরো কঠিন হয়ে উঠছে। ভবানী স্যারের মাথাটা এবার ধীরে ধীরে সামনে ঝুঁকে পড়ছে, ঠোঁট দুটিও ফাঁক হয়ে যাচ্ছে, শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে কুঁজো হয়ে গেল তার। স্যারকে ছেড়ে দাও। শিবা নিজেও জানে না কখন সে ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। সাধু দ্রুত মুখটা ঘুরিয়ে তার দিকে তাকালো, তখনও মুঠোর মধ্যে ভবানী স্যারের কবজিটা ধরা। ছাড়তে বললাম না? তুই কে? শিবার ঘাড়ের রঙগুলো খাড়া হয়ে উঠছে, মাথার ভেতরটা উন্মত্ত রাগে ঝাঁঝা করছে। শিবা দ্রুত এগিয়ে এসে সাধুর ঘাড়টা 5 আঙুলে চেপে ধরেই টান দিয়ে ঘুরিয়ে দিল। পড়তে পড়তে কোনো মতে টাল সামনে নিল সাধু। পাশে দাঁড়িয়ে থাকা দেবুর হাতে ততক্ষণে একটা ছোড়া ঝলসে উঠেছে। বাঁ হাত দিয়ে ডান কবজিটা ধরে ভবানী স্যার উবু হয়ে বসে পড়েছেন।
ছোড়া ধরা হাতটা সাপের ফণার মতো দোলাতে দোলাতে দেবু এক পা দুপা করে এগিয়ে আসছে। শিবা এক দৃষ্টে ওর চোখের দিকে তাকিয়ে একটু একটু করে পেছোতে পেছোতে এক সময় গিয়ে দেওয়ালে বাধা পেল শিবা। আর তার পিছু হাঁটার উপায় নেই। ডাইনে দেওয়াল, বাঁয়ে খোলা দরজা। ছুটে পালানো যায়, কিন্তু পালাবে কি? না, কিছুতেই পালাবে না। তার মাথার মধ্যে এখন একটাই কথা ঘুরছে, বাঁচতে হবে, বাঁচাতে হবে। কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকলে তো বাঁচা যাবে না। সঙ্গে সঙ্গে ওর মন থেকে একটা সংকেত বিদ্যুৎ গতিতে সারা শরীরে ছড়িয়ে পড়ল। ওদিকে দেবুর হাতের ছোড়াটা ধীরে ধীরে শিবার তলপেট লক্ষ্য করে এগিয়ে আসছে। আর এক সেকেন্ডও নয়, এক গজ বাতাস কেটে তীর বেগে ছুটে আসতে সেকেন্ডের ভগ্নাংশ সময় নিল না ছোড়াটা। কিন্তু শিবা ততটুকুও সময় নিল না। সাই করে বাতাসের গতিতে পাশে সরে গেল। তাল সামলাতে না পেরে দেবুর মুখটা শিবার কাঁধের কাছাকাছি চলে এসেছে। এই মোক্ষম সুযোগ। দেবুর বুক আর পেট শিবার বাঁ হাতের সব থেকে কাছে রয়েছে, মাত্র 1 ফুট দূরে। কনুইটা সামান্য পিছনে টেনে প্রায় 1 হাত দূরত্ব তৈরি করে নিয়ে পলক এসে দেবুর পেট লক্ষ্য করে বাঁ হাতের মুঠোটাকে স্প্রিংয়ের মতো ছেড়ে দিল। নিচে থেকে প্রায় আধ হাত শূন্যে উঠে দেবুর দেওয়ালে গিয়ে আছড়ে পড়ল। তারপর দেওয়ালে পিঠ লাগানো অবস্থায় খালি বস্তার মতো ঝরে পড়ল মেঝেতে। ঠোঁটের কষ বেয়ে রক্ত গড়াচ্ছে। অবাক হয়ে সাধু দেখছিল এতক্ষণ। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেছে কাণ্ডটা। এইবার সে দুহাত ছড়িয়ে একটা খ্যাপা গরিলার মতো এগিয়ে এলো শিবার দিকে। পিছিয়ে গিয়ে সরে যাওয়ার জন্য শিবা জলপোকার মতো নড়াচড়া করলো টাইনি বাই। ঘরে আর জায়গা নেই। সাধুর হাত দুটো থামের মতো উঁচু হয়ে সজোরে নেমে এলো শিবার 2 কাঁধের দিকে। সে বিদ্যুৎ গতিতে হাঁটু ভেঙে শরীরটা নিচু করে ধাক্কাটা কমিয়ে নিল এবং একই ঝোঁকে পাশে সরে গেল। কিন্তু অল্পের জন্য তার বাঁ কাঁধটা এড়াতে পারল না সাধুর ডান হাতের হাতুড়িকে। হাতটা অসাড় হয়ে আসছে যেন। ওই যে সাধু আবার জোড়া হাত তুলছে। মারো! মস্তিষ্ক থেকে সংকেতটা নিমেষে শিবার ডান হাতে পৌঁছানো মাত্র ঘুষিটা বেরিয়ে এসে সাধুর বাঁ কানের নিচে চোয়ালে আঘাত করল। পাটকাঠি ভাঙার মতো মরাত করে শব্দ হলো একটা। সাধুর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে যেন, হয়তো বিস্ময়ে কিংবা আঘাতের ধাক্কায়। তার উপরে তুলে ধরা হাত দুটো আস্তে আস্তে নিচে নেমে এলো। চোখের পলকে আবারও সাধুর পাঁজরের 2 ধারে 2 হাতে পরপর 2টো ঘুষি শিপা বসিয়ে দিয়েছে। সাধু 2 হাতে বুকের 2 পাশ চেপে ধরল। হাঁটু দুটো থরথর করে কাঁপছে। ধীরে ধীরে হাঁটুর দুমড়ে বসে পড়ল। ভবানী স্যার কুঁজো হয়ে বসে দেবু দেওয়ালে ঠেস দিয়ে নিতিয়ে আছে। সাধু মেঝেই 2 হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করছে। আরামজাদা, কখন থেকে ডেকে ডেকে মরছি আর তুই। চেঁচাতে চেঁচাতে বটকেষ্ট রাস্তা থেকে এগিয়ে আসছিল। ঘরের দরজা দিয়ে ভেতরে চোখ পড়তেই আচমকা তার জিভটা যেন অবশ হয়ে গেল। সারা ঘরে চোখ বুলিয়ে অবশেষে শিবার ভয়ঙ্কর মুখটা অবাক হয়ে দেখতে দেখতে বটকেষ্ট এক পা করে পিছিয়ে অস্ফুটে বলল, হ্যাঁ, এসব কি? এমন কাণ্ড হলো কি করে? হ্যাঁ, কে করলো রে? শিবা, তুই? সর্বনাশ হয়েছে গো, সর্বনাশ হয়েছে। এবার আমরা মারা পড়বো, আর আমাদের রক্ষে নেই। শিবাটা সর্বনাশ করেছে। কিসের সর্বনাশ? বজুবাবু, কি হলো? কি কেউ মারা গেল নাকি? আমি কোথায় যাবো? আমার কি পড়া চলে গো? আমার কি হবে গো? তোকে দেখছি মেরে পাট করে দিয়েছে। আরে শিবা করেছে? বললো কি? আমাদের শিবা? হ্যাঁ গো, চায়ের দোকানের শিবা। সবকটা চোখ শিবার উপর এসে পড়ল। এখনো একটু কুঁজো হয়ে রয়েছে ওর কাঁধ দুটো, হাত দুটো মুঠো করা, উৎপাতা বাঘের মতো। শিবা লক্ষ্য করে যাচ্ছে সাধুকে। 2 হাতে দেবুকে বসিয়ে সাধু কথা বলতে গিয়েও পারল না। ব্যথায় কুঁকড়ে উঠে গাল চেপে ধরল। তারপর ইশারায় জানালো সাইকেল রিক্সা চায়। ঠিক এই সময় ভিড়ের মধ্যে দিয়ে রাধেশ্যাম এগিয়ে এলো। বোতাম ছেঁড়া শার্টের ফাঁকে জিরজিরে বুকটা চিতিয়ে তুলে ধরে 2টো হাত ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করে উঠল সে। ভগবান আসে হেনে, ভগবান আসে। দিন দুঃখীর ডাকে এখনো সারা দেন। আমার পোলাপানগুলোর শুকনা শুকনা মুখ ওহন আমি হাসি দেখতাছি। শিবারে, ভগবান তোর রূপ লইয়া দেখা দিছে রে, দেখা দিছে। বলতে বলতে
রাধেশ্যামের গালের কোচকানো শুকনো চামড়ার উপর দিয়ে জল ঝরতে শুরু করলো। ঢ্যাঙা লিকলিকে বছর 16 বয়সী ননি রাধেশ্যামের হাত ধরে শান্ত করলো তাকে। বাবা তুমি যাও, রিক্সায় আমি দুটারে পৌঁছাই দেবো। দুটারে রিক্সায় বসায় সুজা একেবারে রিক্সাটারে বনোয়ারির গর্তে নিয়ে ফেলাবো। কি হয়েছে বলো না গো, ঘরে এসব কি কাণ্ড, কি হয়েছে গো আমার বলো একটু। ভবানী স্যার স্ত্রীর কথার কোনো উত্তর দিলেন না। নিচের ডান হাতটা তোলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। বোধহয় ভেঙেছে, বুঝলে সাধু। কিন্তু একটা জিনিস তুমি বোধহয় স্বীকার করবে, আমার আত্মা কিন্তু বলেনি হাতটাকে আস্ত রাখার জন্য তোমার কাছে নত হতে। সে বলেছিল যন্ত্রণার ঊর্ধ্বে উঠতে। আমি তা পেরেছি। পালাচ্ছ কোথায়? হ্যাঁ, আজ তোমার গুন্ডামি চিরকালের মতো ঘোচাবো। অনেক উৎপাত সহ্য করেছে এলাকার মানুষ, আজ তোমারই ব্যাটনটা দিয়ে তোমাকেই পিটিয়ে লাশ করবো। এ পাড়ায় আর কখনো আসবো না। এ পাড়ার লোকের সঙ্গে কোনোদিন আর হজ্জত হবে না। তখনও কেউ বুঝতে পারেনি সাধুর চোয়াল ভেঙে গেছে। ভিড় ঠেলে ঘর থেকে বেরিয়ে এলো শিবা। কোনো নিরালা জায়গায় গিয়ে সে এখন চুপ করে বসে থাকতে চায়। কিছুতেই সে বুঝতে পারছে না দুটো ভয়ঙ্কর লোককে সে মাত্র কয়েকটা ঘুষিতেই ধ্বংস করে ফেলল কিভাবে। কি করে সে ঘুষিগুলো চালালো? কেউ তো কোনোদিন তাকে ঘুষি মারতে শেখায়নি। ঘুষি তো দূরের কথা, কোনোদিন সে মারপিটই করেনি। সাধুর কথাবার্তা, স্যারের হাত মুচড়ে ধরা, এসব হয়তো তাকে উত্তেজিত করেছিল। তবে তার থেকেও বেশি স্যারের অবিচল ভঙ্গিতে হাত বাড়িয়ে দেওয়া আর নুই বোনা শব্দগুলো যেন তাকে অন্য কোনো জগতের দিকে মন্ত্রমুগ্ধের মতো টেনে নিয়ে গিয়েছিল। আর ঠিক তখনই সে বুঝতে পারে তার মধ্যেও সাহস আছে, তার দেহে শক্তি আছে। কাউকে সে ভয় পায় না, কারণ হারাবার মতো তার কিছু নেই, একমাত্র নিজের প্রাণটা ছাড়া। শিবার চিন্তাসূত্র হঠাৎ ছিঁড়ে গেল। কে একটা তার পিঠে টোকা দিতেই সে চমকে ঘুরে দাঁড়িয়ে দেখল গ্যারাজে দুর্লভ চক্রবর্তীর পাশে নীল গেঞ্জি পরা, যার হাতে চায়ের গ্লাস তুলে দিয়েছিল, সেই লোকটা। ইউ হ্যাভ আ বিউটিফুল লেফট হুক। কোন ক্লাবের ছেলে আছো? তোমার ট্রেনার কে? কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। লেফট হুক কি জিনিস? যখন লেফট হুকটা মারলে আমি তখন এখান দিয়ে যাচ্ছিলাম। টেরিবল আর ডেডলি জেম অফ আ পাঞ্চ। কতদিন ট্রেনিং করছো? কিসের ট্রেনিং? বক্সিং। কখনো রিংয়ে নামোনি? ইউ মাস্ট বি এ বক্সার। তুমি বক্সিং করো তো? না তো। মাই গড, আমার নাম ফ্র্যাঙ্ক গোমস। তোমাদের ওই দুর্লভ আমার দোস্ত। আমি একজন বক্সিং ট্রেনার। একসময় মিলিটারিতে ছিলাম, রেলেও ছিলাম। রিটায়ার করে পুরনো মোটর কেনা বেচার ব্যবসা করি। আমার চেনা জিমনাজিয়াম আছে লালবাগানে। তুমি এসো, আমি তোমাকে শিখাবো। দুর্লভ জানে আমার জিমটা কোথায়। চলে এসো, পয়সা লাগবে না। তোমার নাম কি? শ্রী শিবাজি আইচ। বয়স কত? 17। হোয়াট? অনলি 17? হ্যাঁ। তুমি বড় আছো, স্ট্রং আছো, ফাস্ট আছো, কারেজিয়াস আছো, ভালো ফাইটার হবে। ইউ আর আ বিগ বয়, ভেরি ভেরি বিগ। তোমাকে দেখলে মনেই হয় না 17, বাট আই বিলিভ ইট সো। গভীর রাতে চায়ের দোকানের বেঞ্চে শুয়ে শিবার নির্ঘুম চোখের উপর এলোমেলো হয়ে যখন সন্ধ্যার ঘটনাগুলো ভেসে উঠছিল, তখন মনে পড়ল ওই কালো সাহেবটার কথা। তোমাকে দেখলে মনেই হয় না 17। আশ্চর্য, সবাই এভাবেই বলে। প্রথম যেই তার বয়স শোনে অবিশ্বাস করে। প্রথম যেদিন শিবা জানতে পারে যে তার বয়স আর শরীরের মধ্যে বিস্তর গরমিল, সেই দিনটার কথা কোনোদিনই সে ভুলতে পারবে না। বহুদিন তার মনে পড়েছে মায়ের তখনকার দু চোখের চাহনিটা। আজ এই গভীর রাতে আবার সেই দিনটা হানা দিল তার স্মৃতিতে। সন্তর্পণে রান্নাঘরের দরজা দিয়ে বাইরের দালানের দিকে একবার তাকিয়েই মা সেদিন ফিসফিস করে বলেছিল, শিবা, হাত বাড়া। রান্নাঘরের জানলাটা উনুনের ঠিক পিছনে। জানলার বাইরে আবর্জনার স্তূপ আর কাঁচা নর্দমা।
চুপিসারে দেওয়াল ঘেঁষে শিবা সেখানেই দাঁড়িয়েছিল। মুখুজ্জেবাবুদের বিরাট পুরনো বাড়ি। এখানে শিবার মা রাঁধুনির কাজ করে। সামনে ফটক, পাঁচিল ঘেরা বাগান, ঝোপঝাড়ে ভরা। পাঁচিলের অধিকাংশই ধসে পড়েছে। তাতে সুবিধাই হয়েছে শিবার, ফটক দিয়ে ঢুকলে কারুর চোখে পড়ে যেতে পারে। বাগানের পিছনের দিকে রান্নাঘরের কাছাকাছি পাঁচিলের একটা ভাঙা জায়গা বেছে নিয়েছে সে। প্রতিদিন এই সময়েই সে পাঁচিল টপকে ঢোকে, তারপর চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করে। কোনো কোনো দিন যদি রান্নাঘরের বাড়ির গিন্নিমা কিংবা চাকর হরিহর হাজির থাকে, সেদিন ওকে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে হয়। কাদায় পায়ের আঙুল ডুবিয়ে কাঠের মতন যখন সে অপেক্ষা করে, তখন রান্নাঘর থেকে চমৎকার গন্ধ ভেসে আসে। মায়ের রান্না সত্যিই দারুণ। গন্ধটা বুকের মধ্যে অনেকক্ষণ ধরে রাখার চেষ্টা করতে করতে মাথাটা ঝিমঝিম করে ওঠে। খালি পেটে মোচড় দিয়ে একটা ব্যথা তৈরি হয়। বুক থেকে গন্ধটা পেটের দিকে নামবার জন্যে শিবা বারবার ঢোক গিলে বড় বড় নিঃশ্বাস নেয়। কোনো কোনো দিন সে ফুটন্ত ঝোল ভাত ডালের শব্দ পায়। বিরাট করা 18 জনের রান্না হয় ওটায়। মা একা নামাতে পারে না, হরিহর সাহায্য করে। যখন ফোটে গন্ধটা ভুর ভুর করে জানলা দিয়ে বেরিয়ে আসে। তারপর একটা বড় থালা দিয়ে কড়াইটা যখন মা চেপে দেয়, গন্ধটাও কমে যায়। অনেকদিন শিবার মনে হয়েছে মাকে বারণ করে দেবে কড়াইটা না ঢাকতে। লজ্জায় বলতে পারেনি। শব্দ শুনে সে বলে দিতে পারে এখন অম্বল, ঝোল না ডাল, কি রান্না হচ্ছে। এই সময় শিবা মনে মনে দেখতে পায় বাবুদের বাড়ির ছেলেরা সার দিয়ে বসে খাচ্ছে। তার মধ্যে রয়েছে তারই সমবয়সী রঞ্জু। লাল একটি চামড়ার বইয়ের ব্যাগ নিয়ে সাইকেল রিকশায় হরিহরের পাশে বসে স্কুলে যায় সে। সাদা জামা, সাদা প্যান্ট, সাদা মোজা, সবই ধপধপে, ঠিক ওর গায়ের রঙের মতো। যদিও রঞ্জু শিবাকে চেনে না, তবুও ওকে দেখে শিবার গর্ব হয়। মা তো ওদের বাড়িতেই কাজ করে। সেই রঞ্জু মায়ের তৈরি রান্না খাচ্ছে। ভাত দিয়ে ডাল মেখে এক একটা গ্রাস মুখে দিচ্ছে, চিবোচ্ছে আর হয়তোবা মাথাও নাড়াচ্ছে। ভাত খাবার সময় আনন্দ তো হবেই। তারপরে একটুখানি বেগুন কিংবা আলু ভাজা মুখে দিল, তারপর মাছের ঝোল, তাতে কাঁচকলা, আলু, বেগুন এইসব। ভাবতে ভাবতে শিবার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। কি সুন্দর দেখতে লাগে কেউ যখন পেট ভরে ভাত খায়। রঞ্জুর ভাত খাওয়ার আনন্দকে নিজের আনন্দ করে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে আবার কুলিয়ে ওঠে পাকস্থলীটা। মুখে জল জমে, সাবধানে মুখ থেকে ফেলে দেয় যাতে শব্দ না হয়। তারপর কান খাড়া করে থাকে। কখন মা ফিসফিসিয়ে তাকে ডাকবে, সে তখন দ্রুত জানলার সামনে এসে হাত পাতবে। কাগজে কি শালপাতায় মোড়া একটা দলা চটপট তার হাতের উপরে এসে যাবে। বিদ্যুৎ বেগে সে জানলা থেকে সরে গিয়ে পাঁচিল টপকে ছুটবে বাড়ির দিকে। দলাটা থেকে গরম ভাব তখন তার হাত বেয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তবুও সে পথে কোথাও দাঁড়ায় না। একটু ভাত, লাল শাকের চচ্চড়ি বা চাপ ধরা সেদ্ধ ডাল, কিছু একটা বেরিয়ে আসে। শিবা, আছিস? চমকে ওঠে শিবা। তারপর তাড়াতাড়ি সে জানলাটার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। সেদিন একটা ঠোঙার মতো জিনিস জানলার গড়াদের মধ্যে দিয়ে মা এগিয়ে দেয়। সেটা হাতে নিতে নিতেই সে দেখতে পেয়েছিল রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে গিন্নিমা এক দৃষ্টে তাকিয়ে। শিবার বুকটা কেঁপে ওঠে। ঘুরে দাঁড়িয়ে ছুটে পালাতে যাবে, আচমকা তার চুলের মুঠি ধরে কে যেন চেঁচিয়ে ওঠে, ছাড়া। এই তো হরিহর, গিন্নিমার খাস চাকর। কিন্তু ও কখন এলো এখানে? নিশ্চয়ই এতক্ষণ আড়ালে ঘাপটি দিয়ে অপেক্ষা করছিল। শিবাকে চুলের মুঠি ধরে টানতে টানতে সে যখন ভিতরে আনলো, তখন বাড়ির মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। শিবা দেখল গিন্নিমার পা জড়িয়ে ধরে মা কি একটা বলার চেষ্টা করছে, কিন্তু গিন্নিমা ভয়ানকভাবে মাথা নাড়তে নাড়তে বলছে, 11 বছর বয়স। বলো কি? মনে তো হয় 16-17। না মা, না মা, সত্যি বলছি মা, ওকে মারবেন না। বাচ্চা ছেলে, আমারই দোষ মা। আমি চুরি করে ওকে দিয়েছি, ওর কোনো দোষ নেই মা গো। পেটের জ্বালা যে বড় জ্বালা মা। ছেলেগুলোর রূপসী মুখের দিকে তাকালে মাথা ঠিক থাকে না যে মা। শিবা এক দৃষ্টে মায়ের দিকে তাকিয়েছিল। মা ভয় পেয়েছে, অসম্ভব রকমের একটা ভয়।
মায়ের কাজটা কি তবে চলে যাবে? তারপরে কেবল ওই 16 বছরের বড় ছেলে নিতুর 55 টাকার লোহার কারখানার চাকরির উপরে 5 জনের সংসার ভর করে থাকা, মানে একবেলা দুমুঠো ভাতও নয়। শিবার তখন বয়স 11। সেই প্রথম সে শুনল তার শরীরের আকারটি বড়, অন্তত 5টি বছরকে টপকে তার শরীর এগিয়ে রয়েছে। সেদিনের মায়ের সেই চাউনি হিমধরা একজোড়া লোহার শিকের মতো তার বুকে গেঁথে গেল। বুক থেকে সেটা আরো গভীরে শিরা উপশিরা দিয়ে তার শরীরে ছড়িয়ে পড়ল। হরিহর একটা প্রচণ্ড থাপ্পড়ে তাকে যখন উঠোনে টেনে ফেলে দিয়েছিল, সে টের পায়নি। অসাড় হয়ে গিয়েছিল সারা শরীর। তখনই শিবা জেনে যায় ভয় একটা অদ্ভুত জিনিস। ভয়ের মধ্যে ডুবে থাকার সময় খুব জোরে আঘাত এলে শরীর তা নিঃশব্দে সয়ে নেয়। এর কিছুদিন পরই বিয়েবাড়ির বাসি খাবার খেয়েছিল ওরা 3 জন, নীলু, দিলু আরও। সকালে চাকর ফেলে দিচ্ছিল, শিবাই চেয়ে এনেছিল। ছোট 2 ভাইকেও সেই ভাগ দেয়। তারপর দুপুরে ওদের ভেদ বমি শুরু হতেই শিবা ভয়ে সিঁটিয়ে গিয়েছিল। কাউকে বলতে পারেনি ওই পচা বাসি খাবারটা তারই আনা। ভয়ে 2 ভাই মারা গেল রাত্রে বিনা চিকিৎসায়, কিন্তু কলেরাকে তার শরীর হজম করে নিয়েছিল। এসব ভাবতে ভাবতেই শিবা কতকটা নিজের মনেই বিড়বিড় করে উঠল। তাহলে কি সাধু আর দেবু আজ আমাকে ভয় পাইয়ে দিয়েছিল? অনেকক্ষণ ছটফট করে শিবা উঠে বসল। ব্যবসা গুমোট গরম শুধু উনুনটার জন্যই নয়, তার মনও আজ উত্তপ্ত। একটা অসম্ভব কাণ্ড সে করে ফেলেছে। জনে জনে তাকে বাহবা দিয়ে পিঠ চাপড়ে গেছে। সাবাস ছোকরা, দারুণ কাজ করেছিস। হ্যাঁ, তোকে আসছে পুজোতে গেঞ্জি কিনে দেবো রে। তোর বাহাদুরিতে খুব খুশি হয়েছি রে শিবা। তোকে আমি কালই একটা ফুল প্যান্ট বানিয়ে দিব। কাঁধে ব্যথা হলে আসিস, ওষুধ দেবো, পয়সা লাগবে না কো। আর সবচেয়ে আশ্চর্য হলো যখন তাকে ডেকে বটকেষ্ট বলল, একটা ডিম সেদ্ধ করে খা। ভবানী স্যারের সঙ্গে তারপর আর দেখা হয়নি শিবার। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কবজিটা দেখাবার জন্যে। সম্ভবত ভেঙেছে। হঠাৎ শিবার সারা শরীর শিউরে উঠল। সেদিন মায়ের ওই ভীত চোখের চাহনি তৈরি করে দিয়েছিল তার শরীরকে চুপচাপ মার সয়ে নেওয়ার জন্যে। কিন্তু আজ ভবানী স্যারের শান্ত সাহস তাকে এগিয়ে দিল মার দেবার জন্যে। কড়িকার থেকে ঝোলানো মোটা ভারী পাশবালিশের খোলের মতো থলিটা, আকারে প্রায় একটা 5-6 বছরের ছেলে যেন। সামনে দাঁড়িয়ে একটি যুবক শরীরের সমস্ত শক্তি দিয়ে থলিটাই খুশি মেরে চলেছে। অন্য একটি ছেলে থলিটাকে 2 হাতে ধরে রেখেছে শক্ত করে। শিবা অবাক চোখে দেখতে দেখতে এগিয়ে গেল। ঘরটা আকারে বটকেষ্টর দোকানের সমানই হবে। মেঝে সিমেন্টের, উপরে অ্যাসবেস্টাসের চাল, চারধারে পাকা দেওয়াল, তাতে কয়েকটা জানালা। ঘরটার মধ্যে ঢুকবে কিনা ইতস্তত করে শেষ পর্যন্ত কৌতূহলী শিবাকে ঠেলে দিল। দরজা থেকে সে 2 পা ভেতরে এসে দাঁড়ালো, আর মুহূর্তেই তার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এই অনুভূতি জীবনে তার প্রথম। তেলো হাঁড়ির মতো একটা রবারের বলে অনবরত ঘুষি মেরে চলেছে একজন। বলটা শূন্যে রয়েছে, উপরে নিচে দুদিকে স্প্রিংয়ের টানে। ঘুষি খেয়ে বলটা পিছিয়ে গিয়ে ছিটকে ফিরে আসতেই আবার ঘুষি। শিবা অবাক হয়ে যাচ্ছে। বলটাকে ব্যস্ত রাখতে 2 হাতে কি চটপটি না ঘুষি চালাতে হচ্ছে লোকটাকে। ঘরের একদিকের দেওয়ালে 4 হাত লম্বা 3 হাত চওড়া একটা আয়না। সারা ঘরটাই তাদের ধরা পড়ছে। আয়নার সামনে বছর 25-এর এক যুবক একাকী লড়াই করছে নিজের প্রতিবিম্বের সঙ্গে। ঘুষি মারছে, ঘুষি কাটাচ্ছে, নিচে নিচে সরে যাচ্ছে। হঠাৎ মাথা নামিয়ে ডুব দিচ্ছে, পিছনে হেলছে, পাশে কাতও হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন তার দিকে ঘুষি ছুটছে, আর সে ঘুষিগুলো এড়িয়ে যাচ্ছে অসম্ভব দ্রুততায়। সঙ্গে আবার পাল্টা ঘুষিও ছুটছে। শিবা অবাক হয়ে দেখছিল সবটা। দেখতে দেখতে বুঁদ হয়ে কখন যেন এগিয়ে এলো সামনে। তার মুঠো শক্ত হয়ে উঠছে, শরীরটা দুলতে শুরু করেছে, মাথা ঝাঁকানি দিচ্ছে। আপনা দেখেই মুখ ফিরিয়ে নিচ্ছে সে। এই, এখানে কি করছিস? ভাগ। দূর দূর, একটাও ছেলে নেই যার সঙ্গে স্পার করা যায়।
পাঞ্চের কোনো জন্যই ডিফেন্স করতে পারে না। আজকালকার ছেলেগুলোর হয়েছে কি বলতো কান্তি? ওই তরিক না ফরিদ কি যেন নাম ছেলেটা, স্যার চোখ উল্টে শুয়ে পড়লো একটা জ্যাব সবা মাত্র। তার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কুতু কুতু করে ঘুষি ছুটছে, এতে আমার হবেটা কি? বারবার বলেছি মার মার, আমাকে মার, মুখটা ওপেন করে দিচ্ছি তবুও পারে না হিট করতে। সব তো সব 3 রাউন্ড দাঁড়াতেই সব জিভ বেরিয়ে যায় এখানকার ছেলেদের। খাটে না, সব ফাঁকিবাজি। মহাদেবদার ক্লাবে বরং 2-4টে ছেলে আছে, ওয়েল্টার, এমনকি মিডলও পাবে। তোমার মতো লাইট হ্যাবিটস পার করতে কোনো অসুবিধা হবে না। কান্তি, তুই একটা পাঁঠা, ওয়েট থাকলে কি ভাবছিস বক্সার হওয়া যায়? তাহলে তো আমাদের কারখানার দারোয়ান শিবাজন ইন্ডিয়ার হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যেত। না, আমি সে কথা বলছি না। টেকনিক, স্পিড, সুইটনেসের এসবের কোনো দরকারই হতো না। একটু জল খাবে বেচুদা? দে। বুঝলি কান্তি, আমি মহাদেবদার ওখানেই চলে যাব। মুশকিল হলো সময় পাওয়া নেই। এখানটা কাছে হয়, কারখানা থেকে ফেরার পথে নেমে প্র্যাকটিস করতে পারি। ওখানে গেলে এই সুবিধাটা তাহলে থাকবে না। গোমসের ট্রেনিংটাও পাবে না। এই নাও জল। রাখ তো তোর গমস, ওই ট্যাশটা আমাকে কি শেখাবে? হ্যাঁ, 11 বছর হয়ে গেল আমার। ইন্ডিয়ার ফ্লাইওয়েট রানার্স হয়েছে 8 বছর আগে। ও বেটা কখনো ন্যাশনালের একটা ফাইনালে উঠেছে? ওদের সময় তো ন্যাশনালে হয়নি। তাই বলেছে বুঝি? 50 সালে ব্রেবন স্টেডিয়ামে প্রথম ন্যাশনাল হয়েছিল। বম্বের পিটার প্রিন্সের হাতে গোমস কিমারটাই খেয়েছিল। মহাদেবদের কাছে সে গপ্প শুনিস? নক আউট হয়েছিল, তারপর আর ন্যাশনালে নামেনি। 1 নম্বরে গুলবাজ, খালি বড় বড় কথা। কিরে, তোকে তো কখনো দেখিনি। তখন থেকে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিস। তুই কি মেম্বার নাকি? আমাকে আসতে বলেছিল। এগিয়ে এসে শিবার আপাত মস্তক দেখল কান্তি। কে? গোমস নিশ্চয়। হ্যাঁ। বুঝলে ভেচুদা, এই নিয়ে 1 ডজন হলো 2 মাসে। আদার পাদার থেকে ধরে আনে সব। এই 1 দিন, বড় জোর 2 দিন, তারপর আর আসে না। বক্সিংটাকে খুব সোজা জিনিস ভাবে, পাড়ায় মস্তানি করবে বলে শিখতে আসে আর কি। হ্যাঁ জোড়া, তুই কি করিস রে? চায়ের দোকানে কাজ করি। কখনো লড়েছিস? না। ঘুষি খেয়েছিস কখনো? না। বক্সিং শিখতে এসেছিস তাই তো? হ্যাঁ। শিখতে গেলে ঘুষি হজম কি করে করতে হয়, প্রথমে তার ট্রেনিং নিতে হয়। কান্তি তার বাঁ হাতের গ্লাভসটা তুলে ধরল শিবার মুখের কাছে। আচ্ছা, এটা কি বলতো? ঘুষি? বাহ, তুই তো জানিস দেখছি। এটা এবার তোকে হজম করতে হবে। অন্যায়, আমি এবার দেখো, কাল থেকে আর হাসবেই না, আজই পালাবে। শিবা মাথা ঝাঁকালো, হাসার চেষ্টা করলো। এবার তুই বাইরে গিয়ে বাঁদিকে যাবি। ওখানে রিংয়ের পাশে একটা বুড়ো লোককে দেখবি বেঞ্চিতে বসে আছে, নাম আশ্চর্যদা, এই লালবাগান জিমনেশিয়ামের সেক্রেটারি। তাকে গিয়ে বলবি কান্তি সরকার আশীর্বাদ করে দিয়েছে, এবার আমি বক্সিং শিখবো। তুই খুব ফাজিল হয়েছিস কান্তি, খালি ডগর করিস। বুকের দুপাশটা টিপ টিপ করছে শিবার। কয়েক সেকেন্ডের জন্য মাথাটা গুলিয়ে গিয়েছিল তার। চোখের সামনে অন্ধকার দেখেছিল সে, যদিও কান সজা। তাই বেচুর ওই কথাগুলো শুনে হঠাৎ গরম হয়ে উঠল তার শরীর। ঘর ছেড়ে বেরিয়ে আসতে আসতে রাগে জ্বলে উঠল সে। এখন আর মাথার মধ্যে এলোমেলো ভাবটা নেই। কিছুটা এগোতেই বাঁ দিকের ঘরটার পেছনে একটা সিমেন্টের চৌকো বেদি, প্রায় 3 হাত উঁচু, 4 কোণে 4টে খুঁটি, মোটা 3টে দড়ি বেদিটা ঘিরে খুঁটির মধ্যে দিয়ে টানা রয়েছে। শিবার মনে হলো এটাই সম্ভবত রিং। 5টি ছেলে তার উপরে, তাদের মধ্যে একজন দড়ি স্কিপ করছে। দড়িটা এত দ্রুত ঘুরছে যে প্রায় দেখাই যাচ্ছে না। 1 পায়ে লাফাচ্ছে, 2টো পা পাশে পরপর তুলে দুলে দুলে লাফাচ্ছে, একটার পর আরেকটা পা সামনে তুলে লাফাচ্ছে। কত বিচিত্রভাবে স্কিপ করে যাচ্ছে ছেলেটা। শিবা হাঁ হয়ে তাকিয়ে থাকলো। অন্য ছেলেরা খালি হাতে ব্যায়াম করে যাচ্ছে। কেউ কেউ ঘুষি পাকিয়ে শুধু সামনে 2 পা এগোচ্ছে আর সমানভাবে 2 পা পিছোচ্ছে, ঠিক যেন কলের পুতুল। ঘুষি ছুঁড়তে ছুঁড়তে পাক দিয়ে রিংয়ের মধ্যে ছোট্ট জায়গাটাতেই একজন দৌড়চ্ছে। তাকে লক্ষ্য করতে করতে শিবা আরেকটা জিনিস দেখতে পেল। রিংয়ের পিছনে চাঁচা বাঁশের প্রায় 2 ফুট উঁচু বেড়া, বেড়ার ওধারে আরেকটি ক্লাব। জমিতে দাঁড়ালে দুধারের কেউ কাউকে দেখতে পায় না। হঠাৎ শিবা দেখল একটি মেয়ে বেড়ার ওধারে কিছু একটার উপর উঠে দাঁড়ালো। মেয়েটির কোমর পর্যন্ত দেখতে পাচ্ছে সে।
দেহের সঙ্গে সেঁটে থাকা টকটকে লাল জামা, ভি গলা, কনুই ও কবজির মাঝামাঝি নেমেছে জামাটার হাতা দুটো। শিবা তার মুখ দেখতে পাচ্ছে না। ঘাড় পর্যন্ত কাটা চুল ফিতে দিয়ে বাঁধা। টানার মতো দুটো হাত ছড়িয়ে মেয়েটির সন্তর্পণে এগোলো, যেন সরু কিছুর উপর দিয়ে ব্যালেন্স করে যাচ্ছে। 6-7 পা গিয়ে ঘুরে দাঁড়ালো সে। এবারে শিবা মেয়েটার মুখ দেখতে পেল। দুটো হাত মাথার উপর তুলে মেয়েটি কয়েক সেকেন্ড স্থির হয়ে পরক্ষণেই নিজের দেহটাকে চাকার মতো ঘুরিয়ে ঝাঁপ দিল। কোমর থেকে মাথা অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অনাবৃত নিটল একজোড়া পা আকাশমুখো হলো। একটু কেঁপে স্থির হয়ে জোড়া হলো পা দুটো, তারপরেই অদৃশ্য। পরক্ষণেই ভুস করে পানকৌড়ির মতো আবার কোমর থেকে মাথা, দুপাশে ডানার মতো হাত, 1 পা, 2 পা, 3 পা গিয়ে দ্রুত পা খেয়ে ঘুরেই টলমল করে নৌকো থেকে প্রতিমা জলে বিসর্জনের মতো পড়ে গেল। অদ্ভুত, ভীষণই অদ্ভুত দৃশ্য। এক দৃষ্টে মেয়েটাকে দেখতে দেখতে শিবার মনে হলো ওকে যেন খুব চেনা চেনা লাগছে। ওদিকে কি দেখছো? এখানে কেউ আশেপাশে তাকায় না। এটা ঘাম আর রক্ত ঝরিয়ে সাধনার জায়গা। আশ্চর্যদার সঙ্গে দেখা করব। আমি আশ্চর্য ঘটক। নমস্কার, গোমস আমাকে আসতে বলেছে। গোমসের আজ আসার দিন নয়, পরশু আসবে। তুমি বরং আজ লক্ষ্য করে যাও যে সবাই কী কী করছে। কাল একটা স্কিপিং রোপ নিয়ে এসো, আর ওই কেডস গেঞ্জি হাফ প্যান্ট চাই। আচ্ছা। তোমার নাম? আমার নাম শিবা। কি পড়ো? আমি পড়ি না, চায়ের দোকানে কাজ করি। বাড়িতে কে আছে? মা আর দাদা। বেশ, তুমি এখন এদের ভালো করে লক্ষ্য করে দেখো। আশ্চর্য ঘটক রিংয়ের দিকে এগিয়ে গেল। শিবা কৌতূহল ভরে দেখে যাচ্ছে যা যা কিছু তার চোখে পড়ছে। বক্সিং তার কাছে এক নতুন অভিজ্ঞতা। রাস্তার মারামারি সে দূর থেকে দেখেছে। সেখানে যেখানে ঘুষোঘুষি হয় তা থেকে এখানকার ঘুষিগুলোর কোনো মিলই নেই। ঘুষি মারাও শিখতে হয়। একটি ছেলে স্কিপিং শেষ করে হাঁপাচ্ছে। শিবা এগিয়ে গেল তার দিকে। একবার দড়িটা দেবে? ছেলেটা স্কিপিংয়ের দড়িটা ছুঁড়ে দিল শিবার দিকে। একটু সরে এসে দড়ি নিয়ে একবার লাফাতেই শিবার পায়ে জড়িয়ে গেল সেটা। চট করে সে তাকালো চারধারে। কেউ তার আনাড়িপনা দেখে ফেলল না তো? নিজের অজান্তেই বেড়ার ওধারেও চোখটা ঘুরে গেল একবার। না, কেউ তাকে লক্ষ্য করছে না। সত্যিই এখানে কেউ আশেপাশে তাকায় না, কারণ এটা ঘাম আর রক্ত ছড়িয়ে সাধনার জায়গা। হঠাৎ শিবার মনে পড়ল তার ছুটি মাত্র 2 ঘন্টার জন্যে। বটকেষ্ট বেচার মুখ করে বলেছিল, সন্ধ্যের খদ্দের আসার আগেই ফেরা চাই, কিন্তু নইলে আধবেলার মাইনে কাটবো। হ্যাঁ। স্কিপিং দড়িটা ফেরত দিয়ে শিবা লালবাগান পার্কের লোহার গেট পেরিয়ে বেরোনো মাত্র দেখল সেই মেয়েটা সঙ্গে আরও 2 মেয়ের সঙ্গে ঝালমুড়ি কিনছে। এইবার শিবা তাকে চিনতে পারল। ভবানী স্যারের কোচিংয়ে সাধু যখন আত্মা আত্মা বলছিল, তখন অন্যদের মধ্যে দাঁড়িয়ে এও ঠোক গিলছিল। ভবানী স্যারের ডান হাত এখন প্লাস্টারে মোড়া, হাতের হাড়ে চির খেয়েছে। স্কুল ছুটি এখন। রোজ সন্ধ্যাবেলা কোচিং ঘরে একা শুয়ে থাকেন, বই পড়েন, বাঁ হাত দিয়ে মাঝে মাঝে অঙ্ক কষেন বোর্ডে, আর চা দিতে বলেন না। দরজায় দাঁড়িয়ে শিবা একবার জিজ্ঞাসা করেছিল, স্যার কেউ আর পড়তে আসে না এখন? না, হয়তো ভয় পেয়েছে। আপনাকে চা দিয়ে যাব? ছাত্রছাত্রী নেই, একটু অসুবিধায় আছি। শিবা বুঝে যায় ভবানী স্যারের চা খাওয়ার পয়সার টানাটানি পড়েছে। ব্যাপারটা ভাবতে বৃষ্টি লেগেছিল তার। কোচিংটা বোধহয় বন্ধই হয়ে গেল। শিবা ওদের পেছনেই আসছিল। মেয়েটি একা হতেই ওর পাশে গিয়ে দাঁড়ালো। তুমি ভবানী স্যারের কোচিংয়ে পড়তে যেতে না? হ্যাঁ, কেন? কি দরকার? না, দরকার কিছু নেই। আর পড়তে যাও না কেন? স্যার একা বসে থাকেন, কেউই যায় না। বাবা, কে যাবে ওখানে? যা গুন্ডাদের জায়গা। তুমি যা ভাবছো তা কিন্তু নয়। তুমি বোধহয় জানো না, গুন্ডারা আর আসেনি, আসবেও না। কেন? সে একটা ঘুষি খেয়ে ওদের লিডারের চোয়াল ভেঙে গেছে। আর আরেকজন যে ছিল, ওরও পাঁজরের হাড়ে এমন ব্যথা যে রাস্তায় বেরোতে পারে না এখন। কি মারলো? ওখানকারই একটা ছেলে মেরেছে। তারপর লোকজন এসে ওদের ঘিরে ফেলে। সাধু, মানে ওই যার হাতে ব্যাটন ছিল, সে যখন কথা দিল যে সে আর পাড়ার লোকেদের সঙ্গে হুজ্জুতি করবে না, ও পাড়াতে আসবে না, তখন ছাড়া পায়।
এখন আমাদের রাস্তা আগের মতোই শান্ত, তুমি নির্ভয়ে যেতে পারো। ভবানী স্যারের মতো অমন অঙ্ক শেখাবার লোক আর কোথায় পাবে বলো? তুমি ওর কাছে অঙ্ক শেখাও? কোথায় পড়ো, কলেজে? না না, আমি পড়ি না। তুমি কিন্তু পড়তে যেও। হ্যাঁ, শিবা এতক্ষণ এক মনে হন হন করে হাঁটছিল। থমকে পাশে তাকালো। রাতের স্বামীর ছেলে ননি বাবার সাইকেল রিক্সাটা চালিয়ে তার পাশে পাশে চলছে। চললা কোথা? দোকান যাবি তো? লে উঠা পড়, আমি ওদিকেই যাচ্ছি। আধ ঘন্টা এখানে খাড়া রইলাম, প্যাসেঞ্জার নাই। তোর যা চেহারা, দেখলে কেউ আর রিক্সায় উঠবে না। মুশকিলটা তো এই হেনে, লোকে ভাবে মোটা চেহারা হলেই বুঝি গায়ে বিশাল জোর। ইয়া দুজন আর চারটে পোলা পান। 1.5 মাইল টাইনা নিয়ে গেছি আজ দুপুরে, একবারও থামি নাই, বুঝলা? তা ওস্তাদ গেছলি কোথা? ওস্তাদ ওস্তাদ করছিস কেন রে? ওরে বাপ, সেদিন যা খেল দেখালি, এক ঘুষায় একেবারে। তোকে একটা ঘুষি মারবো। ওরে ওরে মইরা যাবো রে শিবা, এই দুবলা শরীরে হজম করতে পারুম না। তাহলে মনে থাকে জানো, ওইসব উস্তাদ মস্তান গুরু ফুরু বলে ডাকলেই কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আর বলুম না। কইলি না তো কোত্থেকে আসছস? ও লালবাগানে গিয়েছিলাম, আমি বক্সিং শিখবো। কি শিখবি? বক্সিং কাকে বলে জানিস? জানি না। আবার দিলকা দোস্তে ধর্মেন্দ্র আর বিনোদ কি ফাইটটাই না দেশে, ঠাই ঠাই ঠাই। ধর্মেন্দ্র উল্টাইয়ে পড়লো, আবার তড়াক করে লাফাইয়ে উঠলো, আবার ঠাই ঠাই, আবার পড়ে আবার উঠে। 3-3 দেখছি শুধু ওই ফাইটটার জন্য। দেখবি আজ? তাহলে চ আবার যাবো। না না কেন? আরে ফাইটিং পিকচার না দেখলে বক্সিং শিখবি কেমনি? তুই একটা হাড়কে পন, সিনেমাও দেখিস না। দাদাকে টাকা দিতে হয়। ও মাসে এই চটিটা কিনেছি, এখনো 2 টাকা ধার আছে। এবার গেঞ্জি, হাফ প্যান্ট, কেডস এইসব কিনতে হবে। শিখতে গেলে এসব লাগবে, কিন্তু কোত্থেকে যে পাই। কেন? দাঁড়া, এখানে রাখ। দেবদাস পাঠক রোডের মোড় দেখা যাচ্ছে। ননি ব্রেক কষতেই শিবা লাফিয়ে নেমে পড়ল। সেদিন যে তোরে লোকে কত কিছু দিবা কইল, অনেকদিন তো হইল, এবার ছায়া নে। ওরম করে যাওয়া যায় নাকি? এতে আবার লজ্জার কি আছে? এ তোর এক রোগ, মেয়ে মানুষের মতো লজ্জা। অত লজ্জা করলি পরে ভিখারি নাকি? আমার ইজ্জত নেই? ওরা দেবে বলেছে, এবার যদি না দেয় তো আমি চাইতে যাব? কি জানি কারে যে তুই ইজ্জত বলিস, বুঝি না বাবা। বাপ উদ্বাস্ত হয়ে আইছে, আমি জন্মাইছি এইখানে, জন্ম থেকেই দেখতেছি হাঁড়িতে ভাত নাই। ইজ্জতের কথাটা ভাবার সময় পাই নাই, বাঁচার কথাটাই শুধু ভাইবা গেছি। আচ্ছা ঠিক আছে, দেখি কি করণ যায়। ননির সরু সরু দুটো পা ঝপঝপ ওঠানামা করলো প্যাডেল চেপে। রিক্সাটা স্ট্যান্ডে গিয়ে দাঁড়ানো পর্যন্ত শিবা তাকিয়েছিল। এই যে বাবু, সন্ধ্যে কাবার করে তবে এলেন? বলি সচিন চা করবে না খদ্দের অ্যাটেন্ড করবে? বটকেষ্টদা, আমার মাইনেটা আজ রাতে বাড়িতে দিয়ে আসবো, একটু ঠিক করে রাখবেন। তার মানে 9টার সময় ছুটি চাই? হ্যাঁ, আর এবার থেকে বিকেলেও 2 ঘন্টা ছুটি চাই, বক্সিং শিখতে যাব। কি শিখবি বললি? বক্সিং? হ্যাঁ, ওই লালবাগানের একটা ক্লাবে। তার জন্য 2 ঘন্টা করে রোজ ছুটি দিতে হবে? হ্যাঁ, এই আমতারেরও বলি। গজগজ করতে করতে বটকেষ্ট দোকানের ভেতরে চলে গেল। সেদিন দুজনের কেউই আর এই নিয়ে কথা বাড়ালো না। রাত তখন প্রায় 9:30। নিচু টালির চালের ঘরটার সামনে এসে দাঁড়ালো শিবা। জমি থেকে এক বিঘত উঁচু 2 গজ চওড়া তাওয়া, ডান দিকে রান্নার জায়গা, আর পিছনে একখানি ঘর। পাশে এবং পিছনেও এরকম 1 ঘর বা 2 ঘরের বাড়ি। মাঝ দিয়ে একটা সরু গলি চলে গেছে, খোলা নর্দমা। কোনো বাড়ির চালে বিছিয়ে আছে কুমড়ো বা লাউ গাছের পাতা। শিবাদের পিছনে শচীনের ঘর। কিছু দূরেই গ্রেট বেঙ্গলের শ্রীকান্ত দাসের বাড়ি। যদিও এখানকার কেউই সাত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না, তবুও কেরোসিন তেল বাঁচাবার জন্যে হ্যারিকেন বা লম্ফ রাত 8টার মধ্যেই নিভে যায়। কে রে, শিবা নাকি? ওটা প্রতিবেশী শক্তি দাসের ঘর। তাওয়াই 3-4 জন বসে, তার মধ্যে ওর দাদা নিতুও আছে। শিবার বাবা মারা যাওয়ার পর শক্তি দাসই এখন ওদের অভিভাবকের মতো। শিবা, শুনলাম তুই নাকি সাধুটাকে পিটিয়ে তক্তা করে দিয়েছিস। আয় আয়, বস এখানে বস। দাওয়া থেকে 2টো লোক উঠে দাঁড়ালো। তাহলে আমরা আসি,
ওই কথাই রইল তবে। চলো তোমাদের এগিয়ে দিয়ে আসে। শিবা তুই বস, আমি আসছি। শক্তি দাস লোক দুটোকে নিয়ে এগিয়ে গেল। মিতু বলল, মায়ের হাঁপানি শুরু হয়েছে, শুয়ে আছে, দেখে আয় একবার। শিবা ঘরের দরজায় এসে দাঁড়ালো। ভেতরটায় জমাট অন্ধকার। অদ্ভুত একটা আওয়াজ আসছে ঘরের মধ্যে থেকে। হাঁপানির টানের সাথে বাতাস টেনে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা আর মায়ের মর্মভেদী কাতরানি। শিবার পাকস্থলীটা হঠাৎ কুলিয়ে উঠল। ভেতরে যাবি না? না, আমার ভালো লাগে না। এইসব যন্ত্রণা কাতরানি আমি সহ্য করতে পারি না। শিবা তার মাইনের টাকা দাদাকে দেওয়ার জন্য এগিয়ে ধরল। সে ভেবে রেখেছিল দাদাকে বলবে এবার সে পুরো টাকাটাই নিজের কাছে রাখবে। কতগুলো জিনিস কিনতে হবে বক্সিং শেখার জন্যে, তাই টাকাটা তার খুব দরকার, কিন্তু বলতে পারল না। আমাদের কারখানায় কিছু লোক ছাঁটাই হতে পারে শোনা যাচ্ছে। তখন আন্দোলন, ধর্মঘট, লকআউট এসব হবে। তোর রোজগারই তখন সম্বল হবে, কিন্তু তুই এবার রোজগারটা বাড়াবার চেষ্টা কর। করব। শুধু এই কথাটা কোনো ক্রমে বলেই শিবা দাদার পাশ কাটিয়ে অন্ধকারে নেমে এলো। রাত্রি দোকানে শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে থাকে শিবা। কি করে রোজগার বাড়াবো আমি? পড়াশোনাও করিনি, টাকাও নেই, বুদ্ধিও নেই, আর বয়সও তো আমার মাত্র 17। শুধু এই শরীরটা আছে আর 2 হাতে 2টো ঘুষি। এই ঘুষি দুটোই শুধু আমাকে পথ তৈরি করে দিতে পারবে। ওই চেষ্টা করেই আমাকে এগোতে হবে, যেভাবেই হোক। এদিকে বটকেষ্ট রাজি নয় শিবাকে প্রতিদিন 2 ঘন্টার জন্য ছেড়ে দিতে। তারই একটাই সাফ কথা, তার চেয়ে ভালো কাজটা ছেড়েই দাও। সঙ্গে সঙ্গে দাদার কথাটা তখন শিবার মনে পড়ে। তোর রোজগারই তখন সম্বল হবে, কিন্তু তাছাড়াও কেডস, হাফ প্যান্ট, গেঞ্জি এই জিনিসগুলো না হলে ট্রেনিং করবেই বা কী করে? ওগুলো কিনতে অন্তত 15 টাকা চাই। আর চাই এমন একটা কাজ যেখানে বিকেলে ছুটি হয়ে যায়। শিবা 2 দিন ধরে এই নিয়ে অনেক ভাবল এবং 2 দিন পরে হাল ছেড়ে সিদ্ধান্তে এলো বক্সার হওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। শিবা, শিবা, আর একবারটি বাইরে আয়। বক্সিং না শেখার সিদ্ধান্ত নেওয়ার পরের দিনই দুপুরে ননি একগাল হেসে শিবাকে বাইরে থেকে ইশারায় ডাকল। দোকানে খদ্দের নেই। শিবা বেরিয়ে আসতেই ননি একটা ছোট্ট পুঁটলি তুলে দিল তার হাতে। এটা কি? খুইলা দেখই না। পুঁটলি খুলতেই একে একে হাত কাটা সাদা গেঞ্জি, কালো হাফ প্যান্ট আর নীল রঙের একজোড়া কিটস বেরিয়ে এলো। সেগুলো মোড়া একটা খয়েরি তোয়ালেতে। শিবার হাত দুটো যেন কেঁপে উঠল একবার। ননি হাসছে। বাপরে, এসব কার? কে দিল? কে আবার দেবে? আমরাই। রিক্সাওয়ালা, সবজিওয়ালা, বিড়ির দোকান এরাই সব সাদা দিল। আমাদের জন্য একখান ফাইটার দরকার তো, তাই দিল। আমি হবই। এক নাগারে 5 মিনিট ধরে ঘুষির শব্দগুলো শোনা যাচ্ছে। তারপরেই সব চুপ। ঘরটার আলো নেভানো। এখন প্রায় 10টা বেজে 5 মিনিট। এত রাতে ইলেকট্রিক খরচ করে মাত্র একজনকে ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়ার জন্য অর্থ ব্যয়ের সামর্থ্য বা ইচ্ছে এই জিমনেশিয়ামের নেই। ঘরের বাইরে খোলা জায়গায় একটা বাল্ব জ্বলছে। সেখানে একটা নড়বড়ে টেবিল ঘিরে চেয়ারে বসে কয়েকজন প্রবীণ সদস্য পৃথিবীর তাবৎ ভালো মন্দ, সুখ দুঃখ নিয়ে প্রতিদিনের মতো আজও আলোচনায় ব্যস্ত। আশ্চর্য ঘটক খাতা, বিল, বই, নানাবিধ ফর্ম এবং চিঠি নিয়ে টেবিলে ঝুঁকে রয়েছে। কিছুদিন পরই শুরু হচ্ছে লালবাগান জিমন্যাসিয়াম পরিচালিত হলধর বর্ধন স্মৃতি বক্সিং টুর্নামেন্ট। তারই ব্যবস্থায় কয়েকজন আশ্চর্য ঘটকের তত্ত্বাবধানে লেগে রয়েছে। আশ্চর্যতা, ওই অন্ধকারে হেভি ব্যাগে খেয়ে ট্রেনিং করছে গো। গোমসের ছেলে এত রাতে সময় করে উঠতে পারে না। মনে হচ্ছে ডেডিকেটেড। আগে তো একে দেখিনি। চায়ের দোকানে আগে কাজ করতো, তখন সন্ধ্যাবেলাতেই আসতো। চাকরিটা বদলে এখন একটা মোটর সারাবার কারখানায় কাজ নিয়েছে, এই ট্রেনিংয়েরই সুবিধার জন্য। আপনি নতুনদা আজ বেশিক্ষণ রয়েছেন তাই ওকে দেখলেন, হয়তো আমরা চলে যাওয়ার পরও শিবা থাকে। শিবা? হ্যাঁ, গোমস এবার ওকে নিয়ে পড়েছে। গোমস একটা খ্যাপা। এ নিয়ে কটাকে ধরে আনলো বলো তো? কি গো নটনদা, কিছু বলছো না যে? কি আর বলবো, বেঙ্গল থেকে কত বছর বক্সার ওঠেনি বলতো।
আসলে বড় কষ্ট করতে হয় কিনা ওটার জন্য শেষ পর্যন্ত এই বাঙালিটা টিকে থাকতে পারে না। আসল জিনিস তো ওই ঘুষির জোর, সেটাই এখনকার বাঙালি ছেলেদের নেই। আশ্চর্যতা। আশ্চর্য ঘটক মুখ তুলে তাকালো। গলার স্বরটা শিবার। একবার আসবেন? একটু অবাক হয়ে এসে উঠে গেল ঘরটার মধ্যে। ঘরের আলো জ্বলল এবং আধ মিনিটের মধ্যে আশ্চর্য উত্তেজিতভাবে বেরিয়ে এসে ক্লাবের গেটের কাছে পৌঁছানো নোটনদার উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল, নোটনদা, নোটনদা! হ্যাঁ, কি ব্যাপার? কি? এক মিনিট এদিকে শুনুন। রাত অনেক হলো, এবারে দেরি হয়ে যাবে তো। হোক দেরি, তাও আসুন 1 মিনিট। কি ব্যাপার বলো তো আশ্চর্য? আশ্চর্য আঙুল তুলে কোটকার থেকে ঝোলানো হেভি পাঞ্চিং ব্যাগটা দেখালো। ক্যানভাসের খোলের মধ্যে বালি ভরা ব্যাগটা নিথর হয়ে ঝুলে রয়েছে। আশ্চর্য এগিয়ে এসে ব্যাগের একটা জায়গায় দুটো আঙুল ঢুকিয়ে দিতেই ঝরঝরিয়ে বালি বেরিয়ে মেঝেই পড়ল। ফেটে গেছে। আশ্চর্য আঙুল তুলে শিবাকে দেখালো। ওই যে ওর কাজ। কি কাণ্ড! ফাটিয়ে দিয়েছে। ব্যাগের কাপড়টাও তো দেখছি পুরনো নয়। এই যে গোলে শট মেরে জাল ছিঁড়ে দেওয়ার মতো ব্যাপার হলো নোটনদা। এসব তো শুধু শুনেছি মাত্র, চোখে কখনো দেখিনি। ভালো করে দেখো তো আগে থেকে ছেঁড়া টেরা ছিল কিনা। সোনাটা লোহা দিয়ে খুঁচিয়ে ফাটিয়ে রেখে বাহাদুরি নিচ্ছে না তো? না না, আমি ওসব কিছু করিনি। আমি শুধু পাঞ্চ করে গেছি, আর কিচ্ছু করিনি। আর আমি ইচ্ছে করে করিনি। আশ্চর্যদা, ও মাসে মাইনে পেলেই আমি নতুন ব্যাগ করিয়ে দেবো, বিশ্বাস করুন। আমি ইচ্ছে করে ব্যাগটা ফাটাইনি। আরামজাদা, ইচ্ছে করে কি কেউ খুশি মেরে এই ব্যাগ ফাটাতে পারে? হ্যাঁ, তোকে হলধর টুর্নামেন্টে নামাবো। চালিয়ে যা, যত ব্যাগ ফাটাতে চাস ফাটিয়ে যা। এতক্ষণ আপনি শুনছিলেন মতি নন্দীর লেখা উপন্যাস শিবা, প্রথম পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আপনি শুনবেন শিবার অন্তিম পর্ব।